আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। তোমরা যারা এখন এই পর্বটি দেখতেছো, তো আজকের আমাদের এই লেকচারে আমরা পড়ব জ্যামিতি। জ্যামিতি। তো জ্যামিতির প্রাথমিক যে আলোচনাগুলো রয়েছে, যেগুলো মানে বেসিক আলোচনা, তো বেসিক আলোচনাগুলো আমরা শিখবো। আমরা জ্যামিতি একদম গোড় থেকে শিখবো, আমরা মূল থেকে শিখবো। তো আমরা এখানে আমি একটা কথা বলেছি যে এই পর্বটি বা এই লেকচারটি যদি তুমি না বুঝো, তাহলে তোমার এই পর্বটি দেখতে যেই পরিমাণে এমবি খরচ হবে, ওই এমবিটুকু আমি ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। দেখো, আমরা জ্যামিতি পড়বো এখন। জ্যামিতির যে মূল আলোচনা যেগুলো, সেটা দেখো বিন্দু থেকে শুরু করতেছি। তো বিন্দু কি, প্রথমে আমাদের বুঝতে হবে বিন্দু কি। দেখো, আমি বলেছি যে বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কিন্তু উপস্থিতি আছে, সেটা হচ্ছে বিন্দু। সেটা কি? এই যে একটা বিন্দু, দেখো এই যে আমি যে এখানে দিলাম, এটা একটা বিন্দু। এর কি আছে দেখো, বিন্দু কিন্তু একদম ছোট থাকে, এই যে একটা ফুল স্টপ, একটা ফুল স্টপই কিন্তু একটা বিন্দু। এই বিন্দুর কি অ্যাকচুয়াল দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, তাই সেজন্য আমরা বলি যে দৈর্ঘ্য নেই। প্রস্থ পরিমাপ করা যায় না, এত উচ্চতাও নেই। তো বুঝতে পারছো অবশ্যই, কিন্তু এর কিন্তু উপস্থিতি রয়েছে। হ্যাঁ, এই বিন্দুটার কি উপস্থিতি রয়েছে না, মাঝখানে একটা বিন্দু। ঠিক আছে, তো বিন্দুর পরে যে বিষয়টা, সেটা দেখো আমরা দেখবো রেখা। তো রেখা কি? তো দেখো, রেখা বলতেছে যে নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু নেই। তো এটা আবার কি? দেখো, তো রেখাটা হচ্ছে এরকম, দেখো যেটা হচ্ছে এই যে এরকম। এটা কি? এটা কি আনছে? এটা রেখা কিভাবে হলো দেখো তো। এইটাকে তীর চিহ্ন দেওয়া, এর মানে কি? এটাকে চাইলে তুমি আরো আরো বৃদ্ধি করতে পারো, তাই না? এই পাশে তীর, তার মানে কি এই পাশে চাইলে আরো বৃদ্ধি করতে পারো। এই রে, তার মানে কি এর কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? দৈর্ঘ্যটা চাইলে কিন্তু আরো বৃদ্ধি করতে পারো, তার মানে এটা নির্দিষ্ট নেই। আর প্রান্ত বিন্দু নেই। দেখো, এই পাশ থেকে শুরু হয়েছে, কোথায় থেকে শুরু হয়েছে এটা কিন্তু তুমি জানো না। তুমি কিন্তু এটাকে আরো মানে বড় করে লিখতে পারো, তাই না? এত বড় করে চাইলে কিন্তু এইখান থেকে শুরু না করে এর আরো আগে থেকে শুরু করতে পারো। তার মানে এর প্রান্ত বিন্দু বা শুরুর অবস্থা যে কোথায়, এটা কিন্তু নাই। শেষ যে হয়েছে কোথাও, এটাও কিন্তু নাই। সেজন্য বলেছে এটা যে এর প্রান্ত বিন্দু নেই এবং নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তো যার প্রান্ত বিন্দু এবং নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, সেটা কি? রেখা। ঠিক আছে, সেটা আমরা দেখতে পেলাম যে সেটা হচ্ছে রেখা। এখন আমরা রেখার পরবর্তী অংশটা পড়ব। আমি যদি একটু কেটে দেই, রেখার পরে কি? রেখার পরে বিষয়টা হচ্ছে আমাদের সরল রেখা। তো আমরা রেখা বুঝলাম, এখন কি আমরা সরল রেখা বুঝবো না? সরল রেখাটা কি? যেই রেখা সর্বদা সোজা পথে চলে, সেটা কি? সরল রেখা, যার দিকের পরিবর্তন হয় না। তো এই যে এখানে যে আমি একটা রেখা অঙ্কন করেছি, এটা কিন্তু এক ধরনের এটা সরল রেখা। কারণ কি? দেখো তো, এটা কি এক সমান না? সোজা হয়েছে না? সোজা হয়েছে। দিকের পরিবর্তন হয়েছে না? তো হয় নাই। তো এইটাই হচ্ছে সরল রেখা। যে এখানে তোমাকে এটা হচ্ছে সরল রেখা। তো পরে দেখো বক্ররেখা। তো রেখা সরল রেখা হইতে পারে, বক্ররেখা হইতে পারে। এখন বক্ররেখাটা কি? যেই রেখা সোজা চলে না, পরিবর্তন চলে, যে এরকম ধরো আঁকা বাঁকা থাকে। আমি একটু দেখাই যে দিকের পরিবর্তন হয়। যেমন এই যে রেখাটা, এই রেখাটা, এটা কি একদম সোজা আছে? সোজা নাই। তো সোজা হইতে মানে সোজা নাই, এটা কি আঁকা বাঁকা না? এতটুকু সোজা আসছিল, পরে আবার নিচের দিকে আসছে, তাই না? তো বক্ররেখা বলতে এরকম রেখা ধরা, এরকম যে বক্ররেখা। আর যেহেতু রেখা, সেহেতু কি হবে? এর শুরুর প্রান্ত কি? এরকম তীর চিহ্ন হবে, কারণ এটা কোথায় থেকে শুরু হয়েছে এটা আমরা জানি না। ঠিক আছে, এটাই হচ্ছে বক্ররেখা। তো বক্ররেখার পর আমরা যে বিষয়টা দেখব, সেটা দেখি। দেখো, বক্ররেখা বলতে আমরা রশ্মি। তো রশ্মি কি? দেখো, রশ্মি হচ্ছে যেটার দেখো আমি একটু বলে দিই যে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, সুন্দর করে
এখানে লেখা আছে যে বক্ররেখাটা কি, মানে রশ্মিটা কি, সেটা হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং একটি প্রান্ত বিন্দু আছে। বুঝছো, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই মানে এর দৈর্ঘ্যটা পরিমাপ করা যায় না, কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে। তো এটা দেখো তো কি, সেটাকে যদি একটু দেখাই, এই যে এটা দেখো, এই যে একটা, এটাকে বলা হয় রশ্মি। কেন বলা হয়, এটার এই পাশটা মানে ডান পাশের অংশে কিন্তু তীর চিহ্ন, তীর চিহ্ন থাকার মানে কি, এটাকে চাইলে তুমি আরো বৃদ্ধি করতে পারবা, পরে তীর দিতে পারবা, চাও যদি আরো বৃদ্ধি করতে পারবা, তারপরে তীর দিতে পারবা। তার মানে কি, এটা যে কত বড় এদিকে আছে সেটার কোনো সীমানা নাই, তার মানে এর দৈর্ঘ্যটা নির্দিষ্ট না। কিন্তু এই পাশে দেখো, এই পাশের অংশটা কিন্তু তীর চিহ্ন নাই, তার মানে এটা এখান থেকে শুরু হয়েছে, এটা এই জায়গা থেকেই শুরু হয়েছে। তো এই জায়গা থেকে শুরু হলে এটা একটা প্রান্ত বিন্দু না, এটা অন্য একটা প্রান্ত বিন্দু, কিন্তু এটা তো শেষ হয় নাই। তার মানে কিন্তু এটা তো শুরু হয়েছে এবং এইখান থেকে শুরু হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে একটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, যে মানে যেটা এটা, বুঝতে পারছো? কিন্তু অন্যটা কি দেওয়া আছে? নাই, দেওয়া নাই। তার মানে একটি প্রান্ত বিন্দু আছে এবং যার দৈর্ঘ্যটা নির্দিষ্ট নাই, কারণ দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, তাই না? কিন্তু এখানে তো তীর চিহ্ন, তার মানে কি এটাকে চাইলে তুমি আরো 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 বেশি রয়েছে, এখানে আরো বৃদ্ধি করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তীটা দেখবো। দেখো তো, এই যে এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে, আর যদি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই তো, এই তো এই বিষয়টা। আচ্ছা, পরে কি রেখাংশ। দেখো রেখাংশ কি, দেখো তো রেখাংশটা কি, রেখাংশ হচ্ছে যে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে ও দুইটি প্রান্তবৃত্ত আছে। তো এটা কি দেখা একটু, এই দেখো এইটার কি দৈর্ঘ্য নির্দিষ্ট এবং দুইটা প্রান্তবিন্দু। কিভাবে, কারণ এইখানে কিন্তু কোথাও তীর নেই, তীর আছে, তীর চিহ্ন নাই, সরি। দেখো তো, দেখো এটা এইখান থেকে শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়েছে, তার মানে কি দৈর্ঘ্য কিন্তু এতটুকুই, দৈর্ঘ্য এতটুকুই। এবং যেহেতু তীর নাই, তার মানে কি এখানেই শেষ। এখানে শেষ হলে এর আদিবিন্দু অবস্থান এইখানে, শেষ অবস্থান এইখানে, তার মানে এর দুইটা প্রান্ত, একটা এই পাশের প্রান্ত, একটা এই পাশের প্রান্ত। ঠিক আছে, তো দুইটা প্রান্ত আছে এবং এটার দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ, সেজন্য নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুটি প্রান্ত রয়েছে। এখন দেখো, এই যে রেখাংশ, রেখাংশ আর একটা রশ্মি আর একটা কি রেখা, এই তিনটা জিনিস, তিনটাকে কিন্তু গুলায় ফেলায় না, বুঝছো? তিনটা কিন্তু তিন জিনিস, বুঝছো? কিন্তু দেখতে অনেকটা একই রকম। ঠিক আছে, এখন দেখো আমরা জ্যামিতির অন্য পার্ট দেখবো, সেটা হচ্ছে কোণ। তো কোণ কিভাবে আসে, দেখো এই যে আমি এখানে যেটা আছে আমার এইখানে, এটা কি বলতো, দেখো এইটা কি বলো দেখি তোমরা এখন, এটা কি রেখা নাকি রেখাংশ নাকি রশ্মি? দেখো এটা কিন্তু রেখা না, কারণ কি, কারণ রেখা কিভাবে হয় না, সেটা হচ্ছে দেখো, রেখা কোনটা, যেটার দুই পাশে কি তীর থাকে, তো এটা কি এক পাশে তীর না, তাহলে এটা রেখা না। এটা কি আহ রশ্মি হবে? হ্যাঁ রশ্মি হবে। কেন, রশ্মির ক্ষেত্রে এক পাশে তীর থাকে, অন্য পাশে তীর থাকে না। হ্যাঁ, এর দৈর্ঘ্য নির্দিষ্ট নাই, তুমি চাইলে আরো আরো বৃদ্ধি করতে পারবা, কিন্তু কিন্তু এর কিন্তু একটা প্রান্তবিন্দু আছে, সেটা কি এই যে এই জায়গা, হ্যাঁ প্রান্তবিন্দু আছে। তো যার দৈর্ঘ্য নির্দিষ্ট নাই কিন্তু একটা প্রান্তবিন্দু আছে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয়, সেটাকে কি বলে বলতো, রশ্মি বলে, সেটাকে রশ্মি বলা হয়। ঠিক আছে, তো আমার এখানে দুইটা রশ্মি রয়েছে, এখানে একটা রশ্মি, এখানে একটা রশ্মি। যদিও এগুলাকে আমরা রশ্মি না বলে অঙ্ক করার সময় রেখাই মানে বলে থাকি, যে সরল রেখা বলে থাকি, কারণ এটা কি সোজা, সোজা রয়েছে এই জন্য সরল রেখা বলি, এটাকে আমরা সরল রেখা বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল কিন্তু রশ্মি, সরল রশ্মি। ঠিক আছে, তো দেখো এখন আমরা পড়বো কোণ। তো কোণটা কি আসলে, কোণ হচ্ছে দেখো এই যে একটা কি সরল রশ্মি না, তো এটাকে আমরা এখন বলবো সরল রশ্মি। তো এই সরল রশ্মি বা সরল রেখা, এই পাশে অন্য একটা সরল রেখা, এই দুইটা সরল রেখা যেই বিন্দুতে মিলিত হয়েছে, এই একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? যে বিন্দু থেকে মিলিত হয়েছে মানে এই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, তো সেটাকে, ওই বিন্দুকে একটা কোণ, কোণ হিসেবে চিন্তা করি।
ওই বিন্দুকে কোণ হিসেবে চিন্তা করি। ধরো এই বিন্দুটা উপরের বিন্দু, এটা যদি এ চিন্তা করি, এই কোণটাকে এখানে যদি বি চিন্তা করি, আর এটা যদি সি হয়ে থাকে, তাহলে এই কোণকে আমরা বলি যে এ বি সি কোণ। এই যে কোণ যেটা সেটাকে আমরা মাঝে রাখি এবং এইখানে কোণ চিহ্ন দিই, ঠিক আছে। তো এইটাকে এইভাবেও পড়া যায় যে সি বি এ কোণ, যে সি সি বি এ কোণ। সবসময় কোণকে আমরা মাঝে রাখবো, কারণ কি বি কি কোণ না, বি বিন্দুতে কোণ তৈরি হয়েছে, তো যেই বিন্দুতে কোণ তৈরি হবে ওই বিন্দুকে মাঝখানে রাখবো। এই যে এইখানেও কিন্তু মাঝখানে রাখছি, ঠিক আছে। তো এই হচ্ছে কোণ আমাদের, ঠিক আছে। তো দেখো আমি একটু এখানে বলেছি যে দুইটি সরল রেখা কোনো বিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে। দেখো তো এই যে বি আর সি একটা সরল রেখা, যদিও এটাকে আমরা বলেছি রশ্মি, আবার এ বি আর এ এটা একটা সরল রেখা, যদিও আমরা বলেছিলাম রশ্মি। কিন্তু তো এই দুইটা সরল রেখা কি একটা বিন্দুতে মিলিত হয়েছে না, তো যেই বিন্দুতে মিলিত হবে ওইটাই হবে কোণ, ঠিক আছে। তো আমি হোপফুলি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এটা। আচ্ছা, আমরা এখন কোণের পরবর্তী অংশ, কোণের পরের বিষয়টা আমরা দেখবো এখন। সেটা কি দেখো সমকোণ, কোণের পরে কি দেখবো সমকোণ। তো সমকোণ কি দেখো তো, এইটা কি, এটা কি, এটা কি আমাদের একটা রশ্মি বা সরল রেখা, আচ্ছা আমরা রশ্মি বলবো, রশ্মি। এইটা কি অন্য একটা রশ্মি। তো দেখো তো এই দুইটা রশ্মি, দুইটা রশ্মি একটার উপর আর একটা খাড়াখাড়ি আছে না একদম সোজা, এটাকে বলি আমরা লম্ব। সোজা ভাবে থাকলে সেটাকে আমরা লম্ব বলি। তাহলে এই এই রশ্মির উপর এই রশ্মিটা কি লম্ব তৈরি করছে। তো লম্ব তৈরি করলে এই দুইটা রশ্মির, হ্যাঁ, মধ্যবর্তী যে কোণ সেটা হয় 90 ডিগ্রি। সেটা কত হয় 90 ডিগ্রি। তো এখন বিষয় হচ্ছে, তো যেই কোণের পরিমাপ 90 ডিগ্রি ওই কোণকে বলা হয় সমকোণ। যেই কোণের পরিমাপ 90 ডিগ্রি ওই কোণকে বলা হয় সমকোণ। তো এই কোণকে কি বলবো সমকোণ। তো এইটা যে কোণ হইলো, কিভাবে কোণ হইলো একটু দেখো। এই যে এটা কি একটা রশ্মি না, এটা অন্য একটা রশ্মি না, এই দুইটা রশ্মি কি মিলিত হয়েছে একটা বিন্দুতে না। তো একটা বিন্দুতে যদি দুইটা সরলরেখা মিলিত হয় তবে ওই বিন্দু কি কি ওই বিন্দুকে কি বলা হয় কোণ বলা হয়, ওই বিন্দুকে কোণ বলা হয়। যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে কোণটি হবে এ বি, এ বি পরে সি কোণ, মানে বিটা মাঝখানে হবে। অথবা তুমি বলতে পারো কিভাবে সি বি এ কোণ, যেটা কোণ হবে সেটাকে আমরা মাঝখানে রাখবো, ঠিক আছে। হোপফুলি তোমরা বুঝতে পারছো। একটা মিনিট। তো এই যে এখানে দেখো যে দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাকে সমকোণ বলে। আবার 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ। তার মানে কি এই যে একটা সরল রেখা, আমি যা বুঝলাম একটা সরল রেখা অন্য একটা সরল রেখা, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো এটাকে কি বলবো সমকোণ বলবো, তাই ঠিক আছে। আমরা এখন পরবর্তী দেখি। আচ্ছা পরবর্তী কি রয়েছে সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, যদি আমার স্পেলিং এ ভুল হইতে পারে একটু। তো সূক্ষ্মকোণটা কি দেখো একটু বুঝাই। দেখো এই যে কোণের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে এটা কি এই যে কোণ হয়েছিল এটা কিন্তু 90 ডিগ্রি না। দেখো তো 90 ডিগ্রি কোন সময় হয় যখন একটা রেখার উপর অন্য একটা রেখা এটা কি সোজা খাড়া হয়ে যায়, খাড়া বা লম্ব হয়, লম্ব। তো খাড়া হলে আমরা বলি ওটাকে লম্ব বলি। তো একটা রেখার উপরে যদি অন্য একটা রেখা লম্ব বরাবর থাকে তবে তাদের মধ্যবর্তী কোণ আসে 90 ডিগ্রি। যদি লম্বের থেকে কম থাকে তাহলে কোণ হবে কত 90 এর কম, তাই না। আর এটা কি লম্ব হয়েছে তার মানে কি এখানে রয়েছে 90। এখন সূক্ষ্মকোণ হচ্ছে যেই কোণের মান 90 এর কম। দেখো দেখো আমরা যদি দেখো যেই কোণের মান 90 এর কম, যেমন ধরো এখানে আমি একটা কোণ আট করতেছি, হ্যাঁ এখানে একটা কোণ আট করতেছি। তো এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি থেকে কম। কারণ কি 90 হইতো কোন সময় যদি এটা সোজা হইতো, সোজা থাকতো তাহলে কি 90 হইতো। তো যেহেতু সোজা হয় না এই বরাবর আছে তার মানে 90 এর কম আছে। তো 90 এর কম হলে ওই কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তো যদি একটু সুন্দর করে বলি
দেখো ধরো 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড় কোণ, 0 ডিগ্রি থেকে বড় কোণ, কোণ বলতে এখানে আমি যদি থিটা লিখে দিই, থিটা বা কোণটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। এই যে এটা একটা রেশিও, যে 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। যদি এই আকারে থাকে তবে ওই কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলে থাকি। ওই কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। বুঝতে পারলা? তাহলে সমকোণ কি? 90 ডিগ্রি হলে সমকোণ, 90 ডিগ্রি থেকে কম হলে, আবার 0 ডিগ্রি 0 ডিগ্রি থেকে বড়, 90 থেকে কম হলে সূক্ষ্ম কোণ। এখন আরেকটা কোণ রয়েছে, দেখো ওই কোণটা হচ্ছে স্থূল কোণ। এই যে এখানে স্থূল কোণটা আবার কি? স্থূল কোণটা হচ্ছে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে, দেখো যেই দেখি তো, হ্যাঁ, স্থূল কোণ হচ্ছে যেই কোণের মান, দেখো যেই কোণের মান 90 ডিগ্রি থেকেও বড়। দেখো এইটা কি আমার, এই বরাবর কি 90 ডিগ্রি, তাই না? এই বরাবর 90 ডিগ্রি, কিন্তু স্থূল কোণ হবে 90-এর থেকেও বড়। এইটা ধরো এটা কি এই যে এতটুকু হলো 90 ডিগ্রি, আর যেহেতু কোণ এইটা 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 আর এইটার মধ্যে, তার মানে কি 90-এর বড়। তো 90 ডিগ্রি থেকে বড়, ধরো এখানে কত থাকলো, আমি ধরলাম এখানে রয়েছে, ধরলাম এটা 110 ডিগ্রি, ধরলাম 110 ডিগ্রি ধরো তুমি। তাহলে এটাকে কি বলতে পারি, কি আকারে লিখতে পারি, যে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, কোণ বলতে কি থিটা, থিটাকে আমরা কোণ আকারে লিখি, বুঝছো? থিটা, থিটা হবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হলে ওই ধরনের কোণকে আমরা স্থূল কোণ বলি। সেই কোণকে স্থূল কোণ বলি। তো দেখো বুঝলা স্থূল কোণটা কত, যে 90 থেকে বড়, 180 থেকে ছোট। তো 180 ডিগ্রি কোন সময় হয়ে জানো? এই দেখো এই যে সরল রেখা আঁকাইছো না, এটা কি এই দিকে না ডান দিক বরাবর গেছে না? এটা ডান দিকে। যদি এটা ঠিক বাম দিক বরাবর, আর একটা লাইন আঁকো, তো এই দুই লাইন যোগ করলে তুমি কি এরকম পাবা না? হ্যাঁ, তো এই দুই লাইনের মান আসে কত জানো? 180 ডিগ্রি। কত আসে? 180। কারণ কি এই এখান থেকে এখানে যদি 90 হয়, তাহলে কি এই পাশ থেকে এই পাশেও 90, তো দুইটা 90 যোগ করলে কত? 180। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখলেই বুঝবো আস্তে আস্তে। তো দেখো পরে বললে কি, যে সরল কোণ। সরল কোণটা কি? দেখো সরল কোণের ক্ষেত্রে দেখো তো, আমরা এতক্ষণ যে পড়লাম কোণ নিয়ে, কোণের ক্ষেত্রে আমরা কি কি পড়লাম? আচ্ছা আমাকে একটু সময় দাও। আমরা যখন পড়লাম কোণ নিয়ে, আমরা সরল কোণ দেখব। হ্যাঁ, সরল কোণের ক্ষেত্রে দেখো, এই আমি যে কোণ, একটা কোণ নিলাম, হ্যাঁ, এইটার ঠিক বিপরীত দিক, হ্যাঁ। আচ্ছা, আমি যদি হাতে আঁকাই, এইটা ধরা ঠিক বিপরীত দিকে সোজা করে দিলাম। আর এটার এই যে ঠিক লম্বা বরাবর, মানে উপর বরাবর লম্বা, এটা কি লম্বা না? লম্বা। তো এটা একটা রশ্মি, এটা অন্য একটা রশ্মি, এবং দুইটা রশ্মির মাঝ বরাবর লম্বা। তো একটা রশ্মির উপর যদি লম্ব থাকে, বা একটা রেখার উপর লম্ব রেখা থাকলে, তো ওই লম্ব রেখার মানে মধ্যবর্তী কোণ কত থাকে? 90 ডিগ্রি না? ধরো এটা একটা রশ্মি ভূমির সাথে আছে, এই রশ্মিটা কি এই রশ্মি বা এই সরল রেখার উপরে রয়েছে, সরাসরি উপর দিকে লম্বা বরাবর উপর দিকে থাকলে আমরা কি বলি? লম্ব বলি। তো লম্বা বরাবর থাকলে এই দুইটা রেখাংশের ভিতরে যে কোণ তৈরি হয়, সেই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আবার তাহলে এই যে রেখাটা, এই রেখার সমান না? তো এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণটা কত হবে? এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই দুই রেখার মধ্যবর্তী কোণ কত? এই রেখা এবং এই রেখা, এইটা আর এইটা, দুইটার মধ্যবর্তী কোণ 90 যোগ 90 কত? 180 ডিগ্রি। বুঝলাম? 180 ডিগ্রি। তো সরল কোণ হচ্ছে যেই কোণের মান, দেখো এখানে আবার বলবা যায় এখানে স্যার কোণ হলো কিভাবে? দেখো তো,
একটা গেল কি বাম থেকে ডট ডট আকারে ধরা এই বিন্দুতে আসলো, আরেকটা কি এই বিন্দু থেকে সোজা এই বিন্দুতে গেছে, তাই না? তো দেখো এইটার জন্য এইখানে একটা কি বিন্দু, একটা বিন্দু আছে, শুরুর বিন্দু এটা এবং শেষের বিন্দু কোথায় হয়েছে আল্লাহ জানে ভালো। আবার এই পাশ থেকে শুরুর বিন্দু এটা এবং শেষটা আছে ধরো কিন্তু কোনো এক জায়গায়, কিন্তু এদের কি উৎপত্তি বা মিলন স্থান একটা বিন্দুতে হয়েছে না, একটা শীর্ষ বিন্দুতে হয়েছে না? তো দুইটা সরল রেখা যদি একটা শীর্ষ বিন্দুতে মিলিত হয় বা একটা বিন্দুতে মিলিত হয়, তবে ওই মিলন বিন্দুটা একটু কোণ তৈরি করে, তাহলে কি এটা একটা কোণ তৈরি করছে না? তাহলে এই রেখা এবং এই রেখার মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, তো কোণের মানটা কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো সরল কোণ হচ্ছে যেই কোণের মান 180 ডিগ্রি, ওই কোণকে বলি আমরা সরল কোণ। আমার কথা বুঝলা? যে কোণের মান 180 ডিগ্রি ওই কোণকে বলে সরল কোণ। তো দেখো আমরা আগে কি পড়লাম, এর আগে পড়লাম যে সমকোণ। সমকোণ তো সমকোণ কি পড়লাম, যেই কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বললাম। এখন আমরা পড়লাম সরল কোণ। সরল কোণটা কি, যেই কোণের মান 180 ডিগ্রি সেটা হচ্ছে সরল কোণ। তার মানে কি আমরা বলতে পারি না যে দুইটা সমকোণ মিলে দুইটা সমকোণ মিলে একটা সরল কোণ তৈরি করে? কিভাবে দেখো, একটা সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে দুইটা সমকোণ সমান কত? 180 ডিগ্রি। এই পাশে 180 ডিগ্রি, তো এই পাশে এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি না? তার মানে এটা সমান এটা না? সেজন্য আমরা বলতে পারি যে দুই সমকোণ সমান এক সরল কোণ। ঠিক আছে, আমি আশা করছি তোমরা এই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখো আমরা পরবর্তী যাব, পরবর্তী প্রবৃদ্ধ কোণ। সরি, অনেক রাত হয়েছে, এখন রাত বাজে প্রায় 2টা 45। তো বেশি রাত হলে একটু ক্লাস নিতে কষ্ট হয়ে যায়, বারবার কাশি আসতেছে। তো দেখো আমরা এখন পড়ো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি? দেখো আমরা এতক্ষণ পড়লাম কি, আমরা এতক্ষণ পড়েছি যে প্রথমে পড়লাম কোণ, তারপরে দেখলাম যে লম্বা বরাবর হলে সেটাকে আমরা বলি কি কোণ? লম্বা বরাবর হলে বলি যে এই কোণের মান আছে 90 ডিগ্রি, আর যেটা হচ্ছে সমকোণ। এবং যদি লম্ব বরাবর না হয়, বিপরীত দিকে হয়, সোজা বিপরীত দিকে হয়, তাহলে এই এই দুইটা রাশির ভিতরে যে কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি, এবং যা হচ্ছে সরল কোণ। এবং যদি এমন হয়, যে এই বরাবর হয়নি, এই বরাবর হয়নি এবং এই বরাবর হয়নি, কোণটা এর বেশি হয়ে গেল, এই বরাবর হয়ে গেল, মানে 180 ডিগ্রির থেকেও বেশি। বুঝো না এই কথাটা? এই যে এমন হলো, এটা এখানে দিল, আর একটা কি এই দিক বরাবর আসলো, এই দিক বরাবর আসলো, তো এই এই যে এই বরাবর আসলো, তাহলে কি এই দুইটার মধ্যবর্তী কোণ কি 180-র থেকেও বড় হলো না? 180-র থেকেও বড়। তো কোনো কোণের মান যদি 180-র থেকেও বড় হয়, তুমি কিভাবে বুঝবে? দেখো এই বরাবর কিন্তু 180, এই সোজা বরাবর 180, এটা কি সোজা বরাবর আছে না, নিচ দিকে হালছে, তার মানে কি 180-র থেকে বেশি আছে। তো যেই কোণের মান 180 ডিগ্রি সরি, যেই কোণের মান 180 ডিগ্রির থেকেও বড়, 180 ডিগ্রি থেকেও বড়, এটি থিটা মানে কোণ, এটাকে থিটা বলা হয়। এবং এবং 360 ডিগ্রির থেকে ছোট, সেই কোণকে, ওই কোণকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। সেই কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি, সেই কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে প্রবৃদ্ধ কোণটা কি? আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। এখন আরেকটা বিষয় আমি দেখাতে চাই, আচ্ছা এটা আগে দেখাতে চাই। ধরো আমরা যেই বিষয়গুলো পেলাম, একটা হলো এদিকে ছিল, আর একটা গেল সোজা সোজা বরাবর, তো এটার জন্য পেলাম আমরা সমকোণ। আরেকটা পেলাম এইদিকে গেল, আরেকটা ডাইরেক্ট বিপরীত দিক, তার সোজা বিপরীত দিকে গেল, তো সোজা বিপরীত দিকে গেলে আমরা পাই কি? সরল কোণ। সরল কোণ। আরেকটা কি পাইলাম? আরেকটা পেলাম হচ্ছে সোজা এই দিক বরাবর গেল, এবং তারপর একটা এই নিচ দিকে চলে আসছে, মোটামুটি নিচ দিকে, মানে সোজাসুজি না যায়, নিচ দিকে একটু বাঁকছে। তার মানে কি সোজাসুজি গেলে এই বরাবর গেলে কি হইতো? 180 ডিগ্রি কোণ করতো দুজনের মাঝে। এই যে মানে এখানে যেমন 180 ডিগ্রি হয়েছে, তো যেহেতু সে আরো আরো বেশি আসছে, তার মানে কি এটা 180-র থেকেও বড়। এবং 180-র থেকে বড় হলে আমরা সেটাকে কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি, যে এটা। এখন যদি এমন হয় যে এটা আস্তে আস্তে এই নামতে নামতে এই বরাবর চলে আসে, এই বরাবর, মানে এই বরাবর ছিল,
এদিক দিয়ে কোণ ঘোরাতে ঘোরাতে আবার এই বরাবর চলে আসছে, তো সেটা কি হবে, ধরো এই বরাবর যা ছিল যদি এই বরাবর আরেকটা তো দুইটা কোণ, তো উপরে দিলে না তাহলে কি 0 ডিগ্রি কোণ হইল না, বুঝলে, তাহলে তো আগের অবস্থায় ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কোণ উৎপন্ন হয় না ওই ক্ষেত্রে, যেই কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি 0 ডিগ্রি সেলসিয়াস, সরি সেলসিয়াস না, সেলসিয়াস না, সেলসিয়াস তাপমাত্রার একক, আমার যে কেন জানি সেলসিয়াস আসতেছে বারবার, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো ঠিক আছে, আমরা এখন অন্য একটা পড়া দেখো, সেটা দেখো হচ্ছে বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণ কি, এটা নিয়ে আমরা এখন পড়বো। দেখো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ হচ্ছে যদি একটু সুন্দর করে বলি, দেখো আমরা তখন অনেকগুলা কোণ অঙ্কন করেছি। আচ্ছা এই সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে যে কোন কোণের বিপরীত রশ্মিদ্বয় বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপ্রতীপ কোণ বলে। যেমন কি আমি একটু দেখাই তো, একটু বুঝো। এখানে আমি একটা রশ্মি আঁকালাম, এটা কি, এটার নাম কি, এটার নাম রশ্মি। কারণ কি, এটার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই এবং একটা প্রান্ত বিন্দু আছে, হ্যাঁ, তাই এটা রশ্মি। যদি আমি আরেকটা রশ্মি আঁকাই, এই বরাবর রশ্মি আঁকালাম, এটাও রশ্মি, দুইটা রশ্মি আঁকালাম, বললাম এখন এই রশ্মি ধরে একটা কোণ উৎপন্ন হয়েছে না, হ্যাঁ হয়েছে, কারণ এই রশ্মির একটা বিন্দু এই রশ্মির বিন্দু একই বিন্দু, তো একই বিন্দু থেকে দুইটা রশ্মি উৎপন্ন হইলে ওই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, কোণ উৎপন্ন হইলে এখন এই কোণের এই কোণের যে এই রশ্মিগুলো আছে, এটা একটা রশ্মি এটা একটা রশ্মি, এই রশ্মিগুলোকে যদি আমি বর্ধিত করি, মানে কি বড় করি, বড় করলে কি হবে দেখো তো, এটা কি এই দিক আছে না, তো এটাকে বড় করলে কি হবে, এই বরাবর চলে যাবে এটা, তাই না, এই বরাবর চলে, এবং এইটাকে বড় করলে কি হবে, এটা এই এই বরাবর চলে আসবে, তাই না। তো বড় করে মানে বর্ধিত করলে কি হয় আসলে, বর্ধিত করলে যে এখানে কি আরেকটা কোণ উৎপন্ন হইল না, এই যে এই রশ্মির কি একটা বিন্দু এই রশ্মির একটা বিন্দু একই বিন্দুতে মিলিত হয়েছে, তো তাহলে কি এখানে আরেকটা কোণ উৎপন্ন হলো। এখন বলছে যে এই আগের কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটার মান এবং এই কোণটার মান দুইটাই সেম সমান, এটা যদি থিটা হয় এটাও থিটা। এখন এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, দেখো আমি একটু আমাকে একটু সুন্দর করে একটু বোঝাই দিই, দেখো থিটা না লিখে তোমাদের থিটা বুঝতে সমস্যা হবে। দেখো এখন এই কোণের মান যদি 30 ডিগ্রি থাকে তাহলে এই কোণের মান আমার 30 ডিগ্রি হবে। দেখো এই কোণের মান 30 না হয় যদি এমন হয় 40 ডিগ্রি, 40 ডিগ্রি, তো এই কোণের মানও 40 ডিগ্রি হবে। বলে বুঝছো কিনা, দেখো যে কোন কোণের বিপরীত রশ্মিদ্বয়, হ্যাঁ, বর্ধিত করলে, দেখো এটা একটা কোণ ছিল, এই কোণের এটা একটা রশ্মি এটা একটা রশ্মি, তো এই দুইটা রশ্মি যদি বর্ধিত করা, যে বিপরীত রশ্মি যদি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। দেখলা তো এই কোণের এটা একটা রশ্মি না, এই রশ্মির বিপরীত কোণটা হবে এই বরাবর একটা, এবং এই রশ্মির বিপরীত কোণটা হবে এই বরাবর একটা, এই দুইটা যখন আমি বর্ধিত করছি এখানে একটা কোণ পাইছি। হোপফুলি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা পরে আমরা যখন বিপ্রতীপ কোণ দেখেছি, এখন আমরা অন্য পড়া দেখবো, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, জ্যামিতি বুঝতে হলে সন্নিহিত কোণ বুঝতে হবে, আদারওয়াইজ তুমি জ্যামিতি বুঝতে পারবে না। তো সন্নিহিত কোণটা দেখো, আমি যদি বলি একটু দেখো তো, আমি একটু সংজ্ঞা দিয়ে বুঝাই আগে, যে এমন দুটি কোণকে বোঝাই, সন্নিহিত কোণ বলতে এমন দুইটি কোণকে বোঝাই যারা পাশাপাশি অবস্থিত, বোঝা আগে, এবং যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু আছে, দেখো, এবং একটি সাধারণ বাহু আছে। এখন বুঝতে হবে তোমাকে যে যেই দুইটা কোণকে একত্রিত বলা হয় সন্নিহিত কোণ, কারণ একটা কোণ শুধুমাত্র একটা কোণ মিলে সন্নিহিত কোণ হয় না, এই একটা কোণ কোনোদিন সন্নিহিত কোণ হবে না, যখন এখানে আরেকটা কোণ উৎপন্ন করবা তখনই এটাকে সন্নিহিত কোণ বলা যাবে। সন্নিহিত কোণ হিসাব করা হয় দুইটা কোণের সাপেক্ষে, তাই আমাকে অবশ্যই দুইটা কোণ লাগবে। এটা কিভাবে আনবো একটু আমাকে সময় দাও, বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমাকে, দেখো আমি এখানে একটা ধরো যে কোণ আঁকালাম, এটা কোণ কিভাবে হলো, এটা একটা রেখাংশ, সরি
রশ্মি, এটাও একটা রশ্মি, এবং এই রশ্মি দুই একটি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? হ্যাঁ, এখন এখানে একটি কোণ, তাই না? একটি কোণ। তো একটি কোণে কিন্তু কখনোই সন্নিহিত কোণ হয় না, দুইটা কোণ লাগে। তো ধরো এই কোণের ঠিক মাঝ বরাবর আমি একটু দাগ দিলাম। দাগ দিলাম বলতে অন্য আরো একটা রশ্মি আঁকালাম, অন্য আরো একটি রশ্মি আঁকালাম। তো রশ্মি আঁকানোর ফলে ধরো এটাকে যদি আমি এ দ্বারা চিহ্নিত করি, এইখানে বি লিখি, এবং এটাকে সি দ্বারা চিহ্নিত করি, এবং এই পাশটাকে যদি আমি ডি দ্বারা চিহ্নিত করি, তাহলে কি হচ্ছে দেখো তো, এ বি সি, এই রশ্মি এবং এই পাশে রশ্মি, মানে বি এ রশ্মি এবং বি সি রশ্মি, এই দুইটা রশ্মি দেখো তো একটা বিন্দুতে মিলিত হয়েছে না, একটা একটা, তাই না? এদিক থেকে আসলো, এদিক থেকে আসলো, একটা বিন্দুতে মিলিত হলো, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার এ বি ডি কোণ, এইখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। তো দুইটা কোণ উৎপন্ন হইল না, বলো? এবং এই দুইটা কোণের মধ্যে ব্যবধানটা কি রাখছে? এই যে শুধুমাত্র একটা মাস বরাবর যে একটা রশ্মি, মানে বি এ রশ্মি, এই রশ্মির কারণে তারা পৃথক অবস্থায় আছে না? তার মানে এ বি সি কোণ, দেখো আমি যদি বলি এ বি, সরি এখন আমি কিভাবে আনি, আচ্ছা চলে গেল, আমি আরেকবার আঁকছি, আমাকে একটু, তোমরা একটু কষ্ট করে থাকো, তোমরা একটু কষ্ট করে দেখো, আমার একটু ভুল বসতে কারণে এটা চলে গেল। দেখো আমি যদি আবার আঁকালাম, এটা যদি এবার ভালো হলো না মনে হচ্ছে। তো এই দুইটা কিন্তু এই এই বরাবর আছে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবং আমি যদি আর একটা রশ্মি আঁকাই, এই বরাবর একটা রশ্মি, তো এটাকে এ বলেছিলাম, এটাকে বি বলেছি, এবং এটাকে সি বলেছি, এবং এই প্রান্তকে ডি প্রান্ত বলেছি। তো এখন কি হয়েছিল, এ বি সি কোণ এখানে একটা কোণ উৎপন্ন করছে, হ্যাঁ, আবার এ বি ডি কোণ এই পাশেও একটা কোণ উৎপন্ন করছে, এবং দুইটা কোণের মাঝে যে ব্যবধায়ক আছে সেটা হচ্ছে বি এ এর রশ্মিটা। তো দেখো, তো এখানে এ বি সি কোণ, এ একটা কোণ, এবং এ বি ডি কোণ এখানেও একটা কোণ, এই দুইটা কোণ কি পাশাপাশি অবস্থায় আছে না? এই যে পাশাপাশি, তো এখানে দেখো যে যারা পাশাপাশি অবস্থিত, তো যারা পাশাপাশি অবস্থিত তার মানে কি, এই কোণটা এ বি সি কোণ ও এ বি ডি কোণ, এই দুইটা কোণ কি একে অন্যের পাশাপাশি, তার মানে কি বলতে পারি এটা সন্নিহিত কোণ। এবং শুধু পাশাপাশি হইলেই হবে না, আরো কিছু তথ্য বলছে যে যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু, তো সাধারণ শীর্ষবিন্দু বলতে কি, শীর্ষবিন্দু মানে কি, ধরো এই যে এই একটা রেখাংশ এবং এই একটা রেখাংশ, এই দুইটা রেখাংশ কি একটা বিন্দুতে মিল হয়েছে না? আবার এ বি এর রেখাংশ আবার বি ডিডি মানে রেখাংশ, এরাও কি একটা বিন্দুতে মিলিত হয়েছে না? তো এই দুইটা এই কোণের ক্ষেত্রে যে এদের রেখাংশগুলো আছে বা সাধারণ বিন্দু আছে, এটা কি একটা বিন্দুতে তো মিলিত হয়েছে, সেজন্য বলছে যে একটা সাধারণ বিন্দু এটা। তোমরা হয়তো কষ্ট হলেও বুঝতে পারছো একটু। তো এখন দেখো, তার মানে একটা সাধারণ বিন্দু আছে এবং কি একটি সাধারণ বাহু থাকে। দেখো সাধারণ বাহু কিভাবে, দেখো এই কোণের ক্ষেত্রে এটা একটা বাহু, যদি আমরা রশ্মি বলি, তো রশ্মিটা একটু কি বাহু হইতেছে, এটা একটা বাহু, এই যে বি এটাও একটা বাহু, এবং বিসি এটাও একটা বাহু, এবং সকল বাহুই কিন্তু একটা কি রশ্মি, এগুলা কি রশ্মিও সাথে বাহু। তো তিনটা বাহু আছে, তো তিনটা বাহুর ভিতরে দেখো তো, যখন এ বি ডি কোণ করছে, তখন কি আমার বি এ একটা বাহু হয়েছে, হ্যাঁ, আবার কি এ বি সি কোণের ক্ষেত্রেও কিন্তু বি এ আমার বাহু ছিল, তার মানে কি বি এ বাহুটা দুইটা কোণের ক্ষেত্রে আমার বাহু হচ্ছে, তার মানে এটা হচ্ছে সাধারণ বাহু, যেটাকে ইংলিশে বলা হয় কমন বাহু, কমন, বুঝছো? যেটাকে বলা হয় কমন, এই মানে সাধারণকে বলা হয় কমন, মানে দুই পাশে আছে। তো হোপফুলি তোমরা সন্নিহিত বাহু এটা যে আসলে কি এটা তোমরা বুঝতে পারছো, আমি আশা করছি। তো এখানে সন্নিহিত বাহু দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমি একটু বলে দিই তোমাদেরকে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আহ, এটা দেখো, এটা যখন সন্নিহিত বাহু হই, হ্যাঁ, সন্নিহিত বাহু হই,
তখন এই কোণটা যত হবে, এই কোণটা 30 হলে এই কোণটা কত হবে জানো? এই কোণটা হবে 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি। এই কোণটা হবে 60 ডিগ্রি। কারণ কি, এই দুইটা কোণের যোগফল কত? যোগফল কত? 90 ডিগ্রি না? সোজাসুজি থাকলে তো একটা 30 হলে অপরটা কত হবে? 60 হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি, এখন আছে পূরক কোণ। দেখো আচ্ছা, পূরক কোণটা কি? পূরক কোণ, তোমাকে পূরক কোণ বুঝতে হবে। আচ্ছা, এইভাবে। তো পূরক কোণটা হচ্ছে, পূরক কোণ, পূরক কোণ কি? সুন্দর করে লিখছি যে দুটি সন্নিহিত কোণের যোগফল, দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। দেখো তোমরা কি বুঝলা? সন্নিহিত কোণ বুঝছো না? বলো। দুইটা সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ তো বুঝছো, ওই দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ, অর্থাৎ এই যে আমরা আগে যা করলাম, এটা একটা রেখাংশ এবং এই রেখাংশের ঠিক লম্বা বরাবর আরেকটা রেখাংশ আমি দেখালাম লম্বা বরাবর। তাহলে এই দুইটা রেখাংশের মধ্যবর্তী কোণ কত? বলো। লম্বা বরাবর দুইটা রেখাংশ থাকলে তাহলে মধ্যবর্তী কোণ হয় কত? 90 ডিগ্রি না? বলো, তাহলে তো এটা কোণ 90 ডিগ্রি। তো এখন বলছে যে দুইটি সন্নিহিত কোণ, তো 90 ডিগ্রি হলে এবং এর মধ্যখান বরাবর যদি তুমি আরেকটা রেখাংশ আঁকো, তাহলে কি এটাকে মানে দুই ভাগে ভাগ করে ফেলা, একটা কোণ এই পাশে আর একটা কোণ এই পাশে, এবং এই দুইটা কোণের যোগফল কত? যোগফল 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তো বলছে এটাই যে এটা আবার এই কোণটা, এই কোণ, এরা কি দুইজন পরস্পর সন্নিহিত কোণ না? হ্যাঁ, সন্নিহিত কোণ। কিন্তু তো এই দুইটা যেহেতু সন্নিহিত কোণ এবং তাদের যোগফল যেহেতু 90 ডিগ্রি আসে, তো তাহলে এই কোণটা হবে এই কোণের পূরক কোণ। আমি যদি একটু চিহ্নিত করি, দেখো এই কোণটা যদি আমি এ চিহ্নিত করি এই কোণকে, এবং এই রশ্মির এই প্রান্তকে বি চিহ্নিত করে, এটাকে যদি সি চিহ্নিত করে এই প্রান্তকে ডি চিহ্নিত করলাম, তাহলে বি এ, বি এ রশ্মি হচ্ছে আমাদের সাধারণ বাহু, তাই না? এই সন্নিহিত কোণের ক্ষেত্রে বা সন্নিহিত কোণের ক্ষেত্রে বি এটা কি সাধারণ বাহু, এবং এই বাহুর এ বি সি কোণ, এ বি সি কোণ মানে কি? এই কোণটা এবং এ বি ডি কোণ, এই কোণটা, এটা কি পরস্পর সন্নিহিত কোণ। তো এই দুইটা সন্নিহিত কোণ যখন আমি যোগ করি, দেখো তো এ বি সি কোণ যোগ যোগ এ বি ডি কোণ, দুইটা কোণকে যখন যোগ করছি, যোগ করার ফলে যোগফলে মান কত আসে আমাদের? 90 ডিগ্রি। কারণ কি জানি, এই টোটাল যে কোণ হয়েছে এটার মান কত? 90 ডিগ্রি। যেমন এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা মানে এ বি সি কোণ হবে এ এ বি সি কোণ হবে এ বি ডি কোণের, সরি সি না, ডি কোণের, এ বি ডি কোণের পূরক কোণ। পূরক কোণ কিভাবে? পূরক কোণ, হ্যাঁ, পূরক কোণ। তো আচ্ছা, পূরক কোণ বলতে এটা সন্নিহিত কোণ, সরি সন্নিহিত কোণ, কিন্তু পূরক কোণের ক্ষেত্রে আমরা বলি, ধরো পূরক কোণের একটা কোণ যদি, একটা কোণের মান যদি 60 হই বা 40 হই, ধরো একটা কোণের মান ধরো 40, হ্যাঁ, তো অপরটার মান কত হবে জানো? টোটালটার মান কত? 90 না? তো এখান থেকে একটার মান 40 হলে, এই যে এ বি ডি কোণের মান যদি 40 হয়, তাহলে এ বি সি কোণের মান কত আসবে? এ বি সি কোণের মান কত আসবে? যে 90 মাইনাস 40 না, তার মানে কত হবে? 90 থেকে 40 চলে গেলে থাকে 50 ডিগ্রি। আমার কথাটা কি বুঝলা? আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যখন একটা পূরক কোণ আসে, যখন একটা পূরক কোণ আসে, ধরো একটা একটা এ আসলো, হ্যাঁ, তো এই দুইটার যোগফল কত? 90 ডিগ্রি। যখন দুইটা সন্নিহিত ত্রিভুজ কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন আমরা সেটাকে ওই ওই কোণগুলোকে আমরা বলি কি? পূরক কোণ। হ্যাঁ, ওই কোণকে আমরা বলি পূরক কোণ। তো পূরক কোণের একটা কোণ যদি, এই পাশের একটা কোণ যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা দেখে বলতে পারবো যে অপর কোণটা হবে
ও আচ্ছা, অপর কোণটা হবে কত? 90 মাইনাস বি করলে 70 ডিগ্রি। কিভাবে দেখো, তোমাকে পরীক্ষায় প্রশ্নগুলো এইভাবে আসে। ধরো এটাকে যদি চিহ্নিত করি বি, আচ্ছা এটাকে, আচ্ছা বি এ সি ডি, আমি এখানে এই ত্রিভুজটাকে বা এই কোণগুলোতে এভাবে চিহ্নিত করলাম। এখন প্রশ্নে বলতে পারে যে বি এ সি কোণ, মানে এই বি এ সি কোণ, এই কোণের, এই কোণের পূরক কোণের মান কত? পূরক কোণের মান কত? এখন বলো, তুমি কি, ধরো এই পাশে যে 20 ডিগ্রি আছে, এটা তোমার কাছে দেওয়া নাই। এই পাশে যে 20 ডিগ্রি আছে এটা দেওয়া নাই, শুধুমাত্র দেওয়া আছে যে বি এ সি কোণ, এই কোণটা 70 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে। দিয়ে বলছে যে বি এ সি কোণের পূরক কোণের মান কত। তো তুমি যেহেতু এই কোণের মান জানো 70 ডিগ্রি, তো পূরক কোণের মানটা কত হয়? 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস যেই কোণ দেওয়া আছে, এই কোণের মান 70 ডিগ্রি, তো বিয়োগ করলে কত হবে? 20 ডিগ্রি। তার মানে পূরক কোণ বলতে এই কোণের মানটা হবে, বা ওই পূরক কোণের মান হবে 20 ডিগ্রি। আমার কথাটা কি বুঝলে তোমরা? তো আশা করছি বুঝছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আরেকবার রিপিট করো, আরেকবার দেখো, দেখলেই বুঝে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখো আমরা পড়বো সম্পূরক কোণ, এবং আমাদের এই পর্বটি প্রায় শেষ দিকে। তো আমরা পূরক কোণ বুঝছি আশা করছি, এখন আমরা সম্পূরক কোণটা বুঝবো। দেখো তো সম্পূরক কোণ বলতে কি বোঝায়। দেখো বলে দিছে যে দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ। তার মানে আগে পাইছিলাম কত? সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কি হইতো? যে পূরক কোণ হইতো। সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হলে কি হইতো? পূরক কোণ। এখন সন্নিহিত কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়, তখন এটা আর পূরক কোণ থাকে না, ওটাকে বলে সম্পূরক কোণ। বুঝলা? যেমন কি দেখো তো, একটু দেখাই। একটা একটা এটা একটা রেখাংশ, এর বিপরীত দিকে অন্য আরো একটি রেখাংশ আছে, বুঝলাম? তো এই দুইটা রেখাংশ কি একটা বিন্দুতে মিলিত হয়েছে না? তার মানে কি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এবং দুইটা রেখাংশ যেহেতু সরাসরি বিপরীত দিকে, তার মানে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, দেখেই বুঝতে হবে তোমাকে, দুইটা রেখাংশ বিপরীত দিকে হইলে সেখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এইখানে ধরা এখানে কি একটা কোণ আছে, তো এখানে ধরা এই কোণের মান দুইটা করবে। কিভাবে করবে? শুধুমাত্র এখানে একটা সাধারণ বাহু দিবে, বা অন্য একটা রেখাংশ দিল, যোগ করে দিল। বুঝলা? এই যে এটা অন্য একটা রেখাংশ, তো যোগ করে দিলে তাহলে কয়টা কোণ হইল আমাদের? এখানে একটা কোণ হয়ে গেল, এখানে আরেকটা কোণ হয়ে গেল, দুইটা। হ্যাঁ, আর এটা তো ওই যে দুইটার মিলে আর কি 180। তো এইখানে যদি আমি একটু নাম্বারিং করি, এটাকে যদি আমি এ চিহ্নিত করি, এই কোণকে বি চিহ্নিত করি, এই রশ্মিকে, এবং এই মিডল পয়েন্টকে সি চিহ্নিত করি, এবং এই পাশটাকে ডি চিহ্নিত করলাম। হ্যাঁ, তার মানে এ বি, এটা হবে সি, এবং এই কর্নার হবে ডি, চিহ্নিত করলাম। করার পরে এখন আমি বললাম যে এ সি বি কোণ, মানে এই কোণটা এ সি বি কোণটা, এই কোণের মান দিয়ে দিলাম 50 ডিগ্রি, 50 ডিগ্রি। এখন তোমাকে আমি কোশ্চেন করে বললাম যে এ সি বি কোণ এর সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণের মান কত? দেখো, তোমাকে আমি বললাম যে এ সি বি কোণের সম্পূরক কোণের মান কত। দেখো তুমি কি জানো, এ সি বি কোণ এর, এ সি বি কোণের মান কত জানো? 50 না? বলো যে জি 50 জানো, 50। তো এখান থেকে, আর তুমি সম্পূরক কোণ বলতে কি জানো? যে দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, তাই না? তার মানে কি 180 ডিগ্রি থেকে যখন তুমি 50 ডিগ্রি বিয়োগ করবা, বিয়োগ করলে তুমি সম্পূরক কোণের মানটা পেয়ে যাবা। তো কত পাবা? 130 ডিগ্রি। কথা কি তোমরা বুঝলা? হ্যাঁ, সম্পূরক কোণের মানটা কিভাবে নির্ণয় করবা, বুঝছো না? সম্পূরক কোণের ক্ষেত্রে তুমি 180 থেকে যত ডিগ্রি দেওয়া আছে ওইটাকে বিয়োগ করবা, বিয়োগ করলে সম্পূরক কোণের মান পাবা। আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবা যে এইভাবে বললাম যে
60 ডিগ্রি, 60 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণের মান কত বলো? 60 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? এটা যদি আমি একটু একটু বলে দেই, এটা এটা কি করবা, 180 মাইনাস 60 করলে কত আসবে? 120 ডিগ্রি। আচ্ছা, আবার বললাম যে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণের মান কত? তো ওটা কি হবে? 180 মাইনাস 20 সমান 160 ডিগ্রি। আমি তো আশা করছি তোমরা এগুলো বুঝছো। আর যদি আমি পুরো কোণটা আরেকবার রিপিট করি, যে পুরো কোণ বলতে কি, 90 ডিগ্রি কোণ থাকবে, তাই না? তো এখন যদি বলা হয় যে 20 ডিগ্রি কোণের পুরো কোণের মান কত? পুরো কোণের মান কত? তো এটা কি হবে বলো তো? 90 মাইনাস 20 ইকুয়াল 70 ডিগ্রি। বুঝতে পারছি? তো পুরো কোণের মান চাইলে, একটা কোণের মান দিয়ে অন্য একটা পুরো কোণের মান চাইলে কি করবা? 90 মাইনাস তত 10 ডিগ্রি এর পুরো কোণের মান কত? কি করবা? 90 মাইনাস 10 সমান কত হবো? 80 ডিগ্রি। যদি বলে সম্পূরক কোণের মান, তাহলে যদি বলো যে যে 25 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? কি করবা? 180 মাইনাস 25, তাহলে আসবে কত? 155। তো আশা করছি তোমরা এগুলো বুঝছো। তোমরা আমাকে কমেন্ট করে বলবা যে সম্পূরক কোণের মান, যে 35 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত, আর পূরক কোণের ক্ষেত্রে বলবো 5 ডিগ্রি এর পূরক কোণের মান কত। ঠিক আছে? তো আমি আশা করছি তোমরা সম্পূরক কোণ বুঝতে পারছো। এখন একজন স্টুডেন্টের সমস্যা ছিল, সেটা হচ্ছে যে কর্ণ, যে কর্ণটা আসলে কি। সে বলছিল আমাকে যে স্যার একটু কর্ণ বিষয়টা কি, কর্ণটা একটু বুঝিয়ে দেন। দেখো, কর্ণ হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা বর্গ। কেন বর্গ? দেখো, বর্গ আমরা কখন বলি? যখন একটা চতুর্ভুজ, চতুর্ভুজ কি, যেই ভুজে মানে যেটার 4টা বাহু আছে, যার 4টা বাহু থাকে সেটাকে চতুর্ভুজ বলে। এই যে এক একটা বাহু, এটা একটা বাহু, এটা অন্য একটা বাহু, এটা একটা বাহু, এটা 4টা বাহু না? এবং প্রত্যেকটাই বাহু সমান। হ্যাঁ, বুঝছো? প্রত্যেকটাই বাহু সমান। তো এই বাহু সমান, এই বাহু মানে প্রত্যেকটাই বাহু সমান, এবং 4টা বাহু আছে, এবং প্রতিটা বাহুর, দেখো তো আমি বলছিলাম না যে এটা কি সোজা, তার উপরে সোজা একদম একটা আরেকটা রেখা না? তার মানে কি এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত আছে এখানে? 90 ডিগ্রি না? বুঝছো? আবার এখানে দেখো, এটা কি ভূমি বরাবর আছে, বা এটা এই বরাবর, এটা কি তার উপর খাড়া বরাবর হয়েছে, তার মধ্যে লম্ব বরাবর আছে। তো লম্ব বরাবর থাকলে কি হয়? 90 ডিগ্রি কোণ। তো এটাও কিন্তু লম্ব বরাবর, তাই এটাও 90, এটাও কি হবে? 90। তার মানে কি